বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে রাত গভীর হলেই ভেসে আসে জমিদার কন্যার কান্নার আওয়াজ। আপনি কি বিশ্বাস করবেন, বাংলাদেশের বুকে এমন একটি জায়গা আছে যেখানে রাত গভীর হলেই আজও নাকি এক জমিদার কন্যার কান্নার শব্দ ভেসে আসে। এক সময় যেখানে হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ছুটে বেড়াতো রাজকীয় ঘোড়া, শত শত দাস দাসীর পদচারণায় মুখর থাকতো পুরো এলাকা। আজ সেখানে শুধু ভাঙ্গা ইট, মরিচা ধরা দেওয়াল আর এক বুক নিস্তব্ধতা। কেন তৈরি হয়েছিল এই 11টি শিব মন্দির? কার জন্য গড়ে উঠেছিল এই বিশাল স্থাপনা? কেন একটি পুরো জনপদের নাম রাখা হয়েছিল এক রাজকন্যার নামে? আর সত্যি কি রাতের আধারে এখনো শোনা যায় সেই অভাগা রাজকন্যা অভয়ার কান্না? বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি যশোরের ঐতিহাসিক অভয়নগরে, সেই রহস্যময় 11 শিব মন্দির। আমি মোহাম্মদ জনি হাসান সবুজ, আপনারা দেখছেন জনি মিডিয়া। চলুন ইতিহাসের দরজা খুলে প্রবেশ করি প্রায় 250 বছরের এক বিস্মিত রাজকাহিনীতে। দেখুন, মন্দিরে প্রবেশের আগেই চারপাশে ছড়িয়ে আছে ঘন বাঁশঝাড়, বেতের ঝোপ আর এক অদ্ভুত নীরবতা। মনে হবে এই বিশাল এলাকায় যেন কেউ নেই, কোনো মানুষের চিহ্ন নেই, শুধু বাতাসের দীর্ঘশ্বাস আর দূর থেকে ভেসে আসা দু একটি পাখির ডাক। কিন্তু বিশ্বাস করুন, আজ যে জায়গাটিকে এত নির্জন মনে হচ্ছে, একসময় এই জায়গাটি ছিল রাজকীয় কোলাহলে মুখর। এখানে ছিল জমিদারের হাতিশাল, ছিল ঘোড়াশাল, ছিল রাজকীয় কর্মচারীদের আনাগোনা আর শত শত দাস দাসীর ব্যস্ততা। দিনভর মানুষের কোলাহলে মুখর থাকতো পুরো এলাকা। লোকমুখে শোনা যায়, বিশেষ করে প্রতি সোমবার এখানে বিশাল পূজার আয়োজন হতো। দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন। শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ আর পুরোহিতদের মন্ত্রোচ্চারণায় সব মিলে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হতো এখানে। আজ সেই কোলাহল আর নেই, রাজকীয় সেই দিনগুলো আজ শুধু অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক এই মন্দির নির্মাণের পিছনের প্রকৃত ইতিহাস। যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপাদিত্যর বংশধর। তার রাজধানী ছিল চাচড়ায়, তবে তিনি বসবাস করতেন ভৈরব নদীর তীরে, বর্তমানে এই অভয়নগরে। রাজা নীলকণ্ঠ রায়ের একমাত্র কন্যা ছিলেন অভয়া। রাজা কন্যা অভয়ের বিয়ে হয় নড়াইল জমিদার পরিবারের ছেলে নীলম্বর রায়ের সঙ্গে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস! বিয়ের কিছুদিনের মধ্যেই এক দুরারোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান নীলম্বর রায়। অল্প বয়সে বিধবা হয়ে যান রাজকন্যা অভয়া। সেই সময় হিন্দু সমাজে বিধবা নারীর দ্বিতীয় বিয়ের কোনো প্রচলন ছিল না। সমাজ ও নিয়মের বেড়াজালে বন্দী অবস্থায় অভয়া সিদ্ধান্ত নেন তিনি জীবনের বাকি সময়টা ঈশ্বরের আরাধনায় কাটাবেন। একজন বাবার কাছে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? নিজের আদরের মেয়ে সারা জীবনের কান্না তিনি সহ্য করতে পারেননি, আর তখনই তিনি ইতিহাস সৃষ্টি করেন রাজা নীলকণ্ঠ রায়। 1745 সাল থেকে 1764 সালের মধ্যে তিনি মেয়ের আরাধনার জন্য নির্মাণ করেন একসঙ্গে 11টি শিব মন্দির। শুধু তাই নয়, নিজের মেয়ের স্মৃতিকে অমর করে রাখতে পুরো এলাকার নামই রেখে দেন
অভয়নগর। 250 বছর পেরিয়ে গেলেও আজও সেই নাম সগৌরবে বহন করে চলছে এই জনপদ। ইতিহাস জানার পর এবার চলুন কাছ থেকে দেখি অসাধারণ স্থাপনাটি। দেখতেই পাচ্ছেন সব মিলে এখানে রয়েছে 11টি শিব মন্দির। এর মধ্যে সবচেয়ে উত্তরের মন্দিরটি মূল মন্দির। প্রায় 24 ফুট 4 ইঞ্চি লম্বা, 22 ফুট 3 ইঞ্চি চওড়া এই মন্দিরটি আজও অতীতের গৌরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মূল মন্দিরের দুপাশে রয়েছে আরো 8টি ছোট মন্দির, আর প্রবেশ পথের দুই পাশেই রয়েছে আরো 2টি। প্রতিটি মন্দিরের প্রবেশেই রয়েছে হেলান আকৃতি দরজা। দেয়ালের গায়ে পোড়ামাটির কারুকাজ আজও প্রমাণ করে তখনকার শিল্পীরা কতটা দক্ষ ছিলেন। একটি ইট, একটি নকশা, একটি কারুকাজ, সবকিছু জন্য ইতিহাসের ভাষায় কথা বলে। একসময় এই 11টি মন্দিরে ছিল 11টি কোষ্ঠী পাথরের অত্যন্ত মূল্যবান শিবলিঙ্গ, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেগুলো আজ আর নেই। দুষ্কৃতিকারীদের হাতে একে একে চুরি হয়ে গেছে সবগুলো শিবলিঙ্গ। ইতিহাসের এক অমূল্য সম্পদ হারিয়ে গেছে চিরদিনের জন্য। বছরের পর বছর অবহেলায় ধ্বংস হতে বসেছিল এই ঐতিহাসিক স্থাপনাটি। অবশেষে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর 2014 সালে এই মন্দির সংরক্ষণের কাজ শুরু করেন। সংস্কারের মাধ্যমে আবারও নতুন প্রাণ ফিরে পেতে শুরু করে এই ঐতিহ্য। তবুও যতই সংস্কার হোক, 250 বছরের পুরনো ইতিহাস কি আর নতুন ইট পাথর দিয়ে হুবহু ফিরে আনা যাবে? বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি এই নীরব প্রাঙ্গণে। এখন নতুন করে অনেক বছর পর আবার পূজা মার্চনা শুরু করেছেন। একসময় কত মানুষের আনাগোনা, কত আনন্দ, কত উৎসব, আজ সবই ইতিহাস। এই মরিচা ধরা দেয়ালগুলো আজও চিৎকার করে বলে, ফিরিয়ে দাও আমার সেই যৌবন, ফিরিয়ে দাও আমার সেই রাজকীয় দিনগুলি। লোকমুখে আজও একটি গল্প প্রচলিত আছে। গভীর রাতে চারিদিকে যখন নিঝুম নীরবতা নেমে আসে, তখন নাকি এই মন্দির প্রাঙ্গণে ভেসে আসে এক নারীর বুক ফাটা কান্নার আওয়াজ। বন্ধুরা, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, সময়, ক্ষমতা, সম্পদ, রাজত্ব কোনো কিছুই চিরস্থায়ী নয়। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, এই ধরনের ঐতিহাসিক স্থানে ভ্রমণে আসুন, ইতিহাস জানুন, কিন্তু কোনোভাবেই এই প্রত্নতত্ত্ব সম্পদ ক্ষতি করবেন না, কারণ ইতিহাস একবার হারিয়ে গেলে তা আর কখনোই ফিরে আসে না। আমি মোহাম্মদ জনি হাসান সবুজ, আপনারা দেখছেন জনি মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং ইতিহাস ভিত্তিক এমন আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।